রেশিও অ্যানালাইসিসের এই প্রশ্নটা অলরেডি আমি একবার ব্যাখ্যা করেছি। ঠিক চূড়ান্ত পরীক্ষা যেদিন হবে সেদিন এমন একটি ব্যালেন্স শিট দেওয়া থাকবে যেখানে কিছু দায় লেখা থাকবে, কিছু সম্পত্তি দেওয়া থাকবে, সম্পত্তি আর দায় মিলেই ব্যালেন্স শিটটা দেওয়া থাকে। এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা বারবার বলেছি, ব্যালেন্স শিটে যে টাকাগুলো থাকবে সম্পত্তি এবং দায় তার সবই হলো সমাপনী, কোনোটা ওপেনিং না, মানে প্রারম্ভিক না, সবই ক্লোজিং। দায়ের দিকে দুই ধরনের দায় থাকে, একটি হলো চলতি দায় আর একটি হলো স্থায়ী দায়। এই দুটো হলো চলতি দায়, যে দুটো দায় 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। বাকি দায়গুলো স্থায়ী দায়, যা প্রতিষ্ঠানকে আর 20 বছরের মধ্যে সাধারণত পরিশোধ করতে হবে না। একইভাবে সম্পত্তিও দুই ধরনের আছে। এখানে তিনটে সম্পত্তি আছে যা কারেন্ট অ্যাসেট। অলরেডি আমি ব্যাখ্যা করেছি তাদের সামনে কোনটাকে কারেন্ট অ্যাসেট বলে এবং কেন বলে। আর বাকি দুইটা হলো স্থায়ী সম্পদ, যা যে সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে একটি প্রতিষ্ঠান ক্রয় করেনি। এই অনুপাত, এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে 4টা রিকোয়ারমেন্ট পড়েছে দেখো 20 সালে। এখন হলো কারেন্ট রেশিও ক্যালকুলেশন করে দেখাও। কারেন্ট রেশিও মানে চলতি অনুপাত। এটি হোয়াইট বোর্ডে করে দেওয়া আছে, তোমরা এক নজরে একটু দেখো। কারেন্ট রেশিওর সূত্র হলো প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট গুলো যোগ করে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করতে হবে, চলতি সম্পত্তিকে চলতি দায় দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাওয়া যাবে কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেট কোনগুলো সেগুলো অ্যাসেট দেখে দেখে লিখতে হবে। যেমন এই অঙ্কে আমরা পেয়েছিলাম ক্যাশ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আর ইনভেন্টরি। ইনভেন্টরি মানে মজুত পণ্য। এই তিনটে সম্পত্তি চলতি সম্পদ, কারণ ইচ্ছা করলে এই টাকা 1 বছরের মধ্যে ক্যাশ টাকায় রূপান্তর করা যায়। যেটা ক্যাশ টাকা সেটা তো ক্যাশ টাকায় রূপান্তর হয়েই আছে। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদারের কাছ থেকে টাকা কালেকশন করতে যে সময় দরকার। ইনভেন্টরি গোডাউনে মজুত পণ্য, যা বিক্রি করলেই ক্যাশ টাকায় রূপান্তর করা যায়। সো তিনটে কারেন্ট অ্যাসেট যোগ করে টাকা পেয়েছিলাম 3,90,000 টাকা। একইভাবে প্রতিষ্ঠানের কিছু কারেন্ট লায়াবিলিটিস আছে, চলতি দায়, যা যে দায় 1 অর্থ বছরের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। যার মধ্যে ছিল অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার টাকা পাবে 80,000। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক থেকে লোন নিয়ে ছিল 70,000, এই 1.5 লক্ষ টাকা। সো এই সম্পত্তিকে কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করে উত্তর হয়েছিল 2.6। আর অনুপাতের ক্ষেত্রে আমরা জানি নিচেই 15 × 15, 2.6, 15 39 হয়, নিচে একটা 1 টাকা রয়েছে। অর্থাৎ প্রতি 1 টাকা দায় পরিশোধ করার জন্য প্রতিষ্ঠানে চলতি সম্পত্তি ধরে রাখা আছে 2 টাকা 60 পয়সা। একটা আদর্শ মান হলো একটা প্রতিষ্ঠানের 2:1, অর্থাৎ 1 টাকা দায় পরিশোধ করার জন্য একটা প্রতিষ্ঠান 2 টাকা ধরে রাখবে। এই প্রতিষ্ঠান 2 টাকা 60 পয়সা ধরে রাখছে, যা প্রায় আদর্শ মানের কাছাকাছি, বিধায় এটিকে স্মার্ট বলা যেতে পারে। আমি পরের রেশিওতে চলে যাচ্ছি সরাসরি, হ্যাঁ। পরের রেশিওটা হলো এসিড টেস্ট রেশিও। সান্তনা বলো দেখি এর বাংলা অর্থটা কি? এসিড টেস্ট রেশিও। আর তড়িৎ আবর্তন অনুপাত। তারল্যবাদ তড়িৎ অনুপাত। আমি মিউট করে কথা বলতেছিলাম, মনে ছিল না মিউট করা। এসিড টেস্ট রেশিও এর অনেকগুলো মিনিং আছে, বা কুইক রেশিও। এর আরেকটা ইংলিশ সিনোনিম কি হবে বলো? কুইক রেশিও। তাহলে মনে রাখতে ওই হবে, পরীক্ষায় অ্যাসিড টেস্ট রেশিও যে কথা, কুইক রেশিও একই কথা। এর বাংলা দুটো জি বাংলা স্যার। মনে রাখবে, একটি হলো তড়িৎ অনুপাত, আরেকটি বাংলা হলো অগ্নি পরীক্ষা অনুপাত। তাহলে বাংলায় যাকে তড়িৎ অনুপাত বলে তাকেই অগ্নি পরীক্ষা অনুপাত বলা হয়। অগ্নি পরীক্ষা মানে হ্যাঁ, পরীক্ষাটা এমন, ম্যানেজারকে মালিক টাকা চাওয়া মাত্রই ম্যানেজার পরিশোধ করতে বাধ্য, উইদিন ভেরি শর্ট টাইম। এই কারণে অ্যাসিড টেস্ট, হ্যাঁ, বা কুইক টেস্ট, কুইক রেশিও। এটা সূত্র হলো কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও মানে চাওয়া মাত্রই যে সম্পত্তিগুলো। সূত্রটা কি বলো আশিক সর্দার? কুইক, স্যার কুইক অ্যাসেটস কুইক বাই কুইক অ্যাসেট, লায়াবিলিটি। কুইক কুইক লাইবিলিটি। লাইবিলিটি। কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কিউ, কুইক ইউআইসি লায়াবিলিটি। কে, কুইক লায়াবিলিটিস মানে তড়িৎ, কুইক অ্যাসেট মানে তড়িৎ সম্পদ, ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটিস তড়িৎ দায়। তো চলতি সম্পত্তির সাথে কুইক অ্যাসেটের পার্থক্যটা কি, এটা একজন স্টুডেন্ট জানতে চেয়েছে। যে স্যার, কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ যা 1 বছরে ক্যাশ টাকায় রূপান্তর করতে পারে। তাহলে সকল সম্পদ কারেন্ট অ্যাসেটকে কেন আমরা কুইক অ্যাসেট বলতে পারি না? আসলে সবগুলোকেই পারি, দুইটা আইটেম ব্যতীত মনে রাখতে হবে। যতগুলো কারেন্ট অ্যাসেট আছে তার সবই কুইক অ্যাসেট, দুইটা আইটেমকে কুইক অ্যাসেট বলা যাবে না। কারণ দুটি আইটেম আছে যা ইচ্ছা করলেই দ্রুত ক্যাশ টাকায় রূপান্তর করা যায় না, বাধা সৃষ্টি হতে পারে। সেই দুটো আইটেম লেখা যাবে না, বাকিগুলো লেখা যাবে। তার মধ্যে একটা হলো ইনভেন্টরি, অর্থাৎ গোডাউনে রক্ষিত মজুত পণ্য।
এটা ইচ্ছা করলে একটা প্রতিষ্ঠান দ্রুত নগদ টাকায় রূপান্তর করতে পারে না। অনেক সময় প্রোডাক্ট বিক্রি হতে চাচ্ছে না, বাকিতে বিক্রি করলে আবার সেই টাকা কিছুটা কালেকশন হবে হবে না। যেহেতু এই টাকা কালেকশনের মধ্যে দুটো স্টেপ বাই স্টেপ জড়িত, এই কারণে এটাকে কারেন্ট অ্যাসেট বলা সম্ভব হলেও কুইক অ্যাসেট বলা যাবে না। এটা সত্য যে 1 বছরের মধ্যে ক্যাশ টাকা রূপান্তর করতে পারবো, কিন্তু এ কথা অসত্য যে ইচ্ছা করলে 1 মাসের মধ্যে, 10 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে ক্যাশ টাকা রূপান্তর করা যায় না, চাওয়া মাত্রই যায় না। এটা আর একটা হলো প্রিপেড এক্সপেন্স। তাহলে যে প্রশ্ন করেছিল তার উদ্দেশ্যে বলছি, যারা কারেন্ট অ্যাসেট তার সবই কুইক অ্যাসেট নোট দিয়ে লিখে রাখবে, কেবলমাত্র ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স কারেন্ট অ্যাসেট হলেও এ দুটিকে কুইক অ্যাসেট বলা যাবে না। রেকর্ডিং দেখে লিখে নিও। এবারে কিভাবে অঙ্কটা ক্যালকুলেশন করবে, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। পরীক্ষায় সূত্র লিখেছো, লেখার পরে এখানে কুইক অ্যাসেটটা লিখবে। এই যে কুইক অ্যাসেট লিখবো উপরে, আর নিচে কুইক লায়াবিলিটিস। তো পরীক্ষায় তোমরা এভাবে একটা দাগ দিয়ে যেটি করতে পারো সেটি হলো আলাদা ওয়ার্কিং না করে এখানেই দেখিয়ে দিবে কারা কারা কুইক অ্যাসেট। একটু আগে বলছিলাম যাদেরকে কারেন্ট অ্যাসেট হিসেবে ঘোষণা দিয়েছিলাম তারা সবাই কুইক অ্যাসেট। অনেকে আছে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি মাইনাস করে, সেটা তোমরা করবে না। আমার পরামর্শ হলো যারা কুইক অ্যাসেট তাদেরকে লিখেই যোগ করেই দেখাও, ক্যাশ টাকা কুইক অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কুইক অ্যাসেট। ইনভেন্টরি কুইক অ্যাসেট হতে পারবে না। প্রিপেড এক্সপেন্স যদি থাকতো কুইক অ্যাসেট হতে পারবে না, কাজে ওই দুইটা আইটেম লিখতাম না আমরা। সো ক্যাশ টাকা আছে 1,20,000, বুঝতে পারছো সবাই? অ্যাকাউন্ট রিসিভেবল 70,000। বলো সবাই, তোমরা কি এভাবে অভ্যস্ত নাকি কারেন্ট অ্যাসেট থেকে ওইটা বিয়োগ করে অভ্যস্ত? এইটাই ঠিক আছে স্যার। ঠিক আছে, বিয়োগ করার প্রশ্ন আমি যাচ্ছি জি কেন? স্যার। ওই আইটেম তো প্রশ্নে নাও থাকতে পারে, কাজে বিয়োগ করার প্রশ্ন আমরা যাব না। বরং শুধু জেনে রাখবো কারেন্ট অ্যাসেট আর কুইক অ্যাসেটের তালিকাটা সেম। কুইক অ্যাসেটের ক্ষেত্রে দুটো সম্পত্তি লেখা যায় না, সতর্ক থাকতে হয়। একটা হলো ইনভেন্টরি, আর একটা হলো প্রিপেড এক্সপেন্স, মানে অগ্রিম খরচ। অগ্রিম বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু যখন সেই দোকানটা আমার আর পছন্দ হচ্ছে না, ব্যবসায় লস হচ্ছে, আমার মনে হলো আর বিজনেস করব না। মালিক পক্ষের কাছে আমরা যখন বলবো আমার অ্যাডভান্স টাকা আমাকে ফেরত দেন, চাওয়া মাত্রই টাকা মালিক দিবে না। মালিক বলবে এটা আমি আবার টুলেট টানিয়ে দিব, সেই টাকা কালেকশন হবে, তারপর আপনাকে আবার তার কাছ থেকে আরেকজন নতুন কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে টাকাটা দেওয়া হবে। So, সময় সাপেক্ষ ব্যাপার। সো কুইক অ্যাসেট লিখে নিলাম, এরপরে কি লিখতে হবে? কুইক লায়াবিলিটিস। কুইক লায়াবিলিটিস কাকে বলে বলো দেখি, উম্মে হাবিবা তো চাওয়া মাত্রই হচ্ছে যে দায় পরিশোধ করা যায় সেটা। এবং রহিমা সুলতানা, যে দায় 1 বছরের মধ্যে চাওয়া মাত্র পরিশোধ করতে হবে। হ্যাঁ, তো চাওয়া মাত্র সকল দায়ই পরিশোধ করতে হয়, চলতি দায়ী শুধু একটা আইটেম ব্যতীত। কোনটা? তার ব্যাংক ওভারড্রাফট। তাহলে এই অঙ্কে দেখো অ্যাকাউন্টস পেয়েবল আছে 80,000 টাকা, যা চলতি দায় এবং তড়িৎ দায়। কিন্তু ব্যাংক ওভারড্রাফটটাকে কুইক লায়াবিলিটিস বলা যাবে না, কারণ ব্যাংক বলছে চাওয়া মাত্রই আমাকে টাকা দিতে হবে না, মোটামুটি 1 অর্থ বছরের মধ্যে দিলেই হবে। সো একটা আইটেম আছে অনলি 80,000 টাকা, আর বাকিগুলো সব স্থায়ী দায়। সো 4টে করে শূন্য কেটে দিলাম, কত হয় উত্তর বলো? টু পয়েন্ট থ্রি টু সেভেন পয়েন্ট ইস টু থ্রি ওয়ান এইট ইস টু ওয়ান 37:1। থ্রি স্যার এইট সেভেনের থ্রি পরে সেভেন ফাইভ ফাইভ আছে, আছে। তাহলে এইট। মনে রাখবে দশমিকের পরে, দশমিকের পরে নয়, দশমিকের পরে যতটা ডিজিট তুমি রাখতে চাও রাখতে পারবে। মনে রাখতে হবে যেটা বাদ দিচ্ছ সেটি যদি 5 কিংবা 5-এর অধিক হয় তাহলে তার বাম পাশের সাথে এক যোগ করে নেবে। অর্থাৎ দুইটা ডিজিট আমি রাখতে চাই, 3 নম্বরটাকে ডিডাক্ট বাদ দিতে চাই, তাহলে 3 নম্বরটা যদি 5 কিংবা 5-এর অধিক হয় তাহলে 2 নম্বরের সাথে এক যোগ করে নেব। আবার আমি দশমিকের পরে 5টা ডিজিট রাখতে চাই, তাহলে 6 নম্বরটা যদি 5 কিংবা 5-এর অধিক হয় তাহলে 5 নম্বরের সাথে 1 টাকা যোগ করে নিব। এটি স্মার্টনেস। এবার আসো, তাহলে দ্য কুইক রেশিও অফ দিস অর্গানাইজেশন হয়েছে 2 টাকা 38 পয়সা/1। অর্থাৎ 1 টাকা দায় পরিশোধ করার জন্য তাৎক্ষণিকভাবে 2 টাকা 38 পয়সা প্রতিষ্ঠানে অ্যাভেলেবেল ক্যাশ বক্সে পড়ে আছে টাকা। এটা কি ভালো একটা প্রতিষ্ঠানের জন্য? না 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 স্যার, স্যার। স্যার। খারাপ। কারণ আদর্শ মান হলো, কুইক রেশিওর আদর্শ মান হলো 1:1। 1:1। একজন স্মার্ট ম্যানেজার প্রতিষ্ঠানের ক্যাশ বক্সে 1 টাকা দায় পরিশোধ করার জন্য 1 টাকা ধরে রাখবে, এটা স্মার্টনেস। 1 টাকা 10-20 পয়সা পর্যন্ত স্মার্টনেস।
কিন্তু 1 টাকা দায় পরিশোধ করার জন্য 2 টাকা 38 পয়সা প্রতিষ্ঠানে ফেলায় রাখছে, এটার ব্যাখ্যা হলো হতে পারে 100 কোটি টাকা দায় পরিশোধ করার জন্য প্রায় 250 কোটি টাকা প্রতিষ্ঠানে ক্যাশ বক্সে পড়ে আছে। এই প্রতিষ্ঠানের ম্যানেজার কখনো দক্ষ হতে পারে? দিস ইজ নট স্মার্টনেস, হ্যাঁ, দিস ইজ নট গুড। ব্যাখ্যাটা কি লিখবে? আমি ব্যাখ্যা এখানে লিখে রেখেছি। দ্য কুইক রেশিও অফ দিস অর্গানাইজেশন যেটা হয়েছে সেটি এখানে লিখতে হবে। 2.3:2.38:1। 2.38:1, হুইচ ইন্ডিকেটস দ্য ইনএফিসিয়েন্সি, যা নির্দেশ করে অদক্ষতাকে। এফিসিয়েন্সি মানে দক্ষতা, ইনএফিসিয়েন্সি মানে অদক্ষতা। অব দ্য ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার অদক্ষতাকে নির্দেশ করে। বিকজ, কারণ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু মানে আদর্শ মান অফ কুইক রেশিও ইজ 1:1। সো এই ব্যাখ্যাটা তোমরা লিখে নিতে হবে তোমাদের। এবার আসো নেক্সট। তাহলে 2টা রেশিও আমরা বের করতে পারলাম, একটি হলো কারেন্ট আর একটি কুইক রেশিও। আচ্ছা, যে অঙ্কটা আমরা করাচ্ছিলাম এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা পড়েছে সেটি হলো ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। আমি 4টাই করে দিচ্ছি, তোমরা একটু ধৈর্যশীল হলে আর 5-10 মিনিট ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখো পরে 3 নাম্বার প্রশ্নটা, সাফিয়া বলো দেখি কি জানতে চাওয়া হয়েছে। স্যার দেনাদার আবর্তন অনুপাত। সূত্রটা মুখস্থ হয়েছে তো, একটু আগে পড়ালাম, হ্যাঁ। অ্যাকাউন্ট জি স্যার। রিসিভেবল, টার্নওভার রেশিও, বাংলা হলো দেনাদার আবর্তন অনুপাত। অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা যাদের কাছে টাকা পাই, টার্নওভার কতবার সেখান থেকে টাকাটা কালেকশন করা যাবে। এই অনুপাতের উদ্দেশ্য হলো একটা নির্দিষ্ট অর্থ বছরে একটি প্রতিষ্ঠান কতবার দেনাদারের কাছ থেকে টাকা কালেকশন করবে। তো এইটা এই প্রশ্নের মধ্যে সূত্রটা লেখা থাকে, তোমাদের কাজ হলো অনুপাত থেকে শুধু সূত্র বেশি বেশি মুখস্থ করা। সো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এবং অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও এর মধ্যে সূত্রটা লেখা থাকে। অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে সৃষ্টি হয়? বাকিতে ক্রয় নাকি বিক্রয়? বিক্রয়। সাদিয়া, ক্রেডিট সেলস, বাকিতে বিক্রয়, ডিভাইডেড বাই কি হবে? অ্যাভারেজ। আব্দুল্লাহ শেখ, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট পেয়েবল, ওই রিসিভেবল। আমি সংক্ষেপে লিখলাম অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তো ক্রেডিট সেলস তো বুঝতে পারছো, বাকিতে বিক্রয়, যদি প্রশ্নে বিক্রয় লেখা থাকে সেই আইটেমটা লিখবো। কিন্তু প্রশ্ন হলো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কোনটাকে বলে? বলো দেখি, উম্মে হাবিবা আর একজন কে আছে স্যার কথা? প্রারম্ভিক রহিম আর আর সুলতানা। হচ্ছে সমাপনী যদি নূরজাহান। থাকে, দুইটা যদি সমাপনী দেয়া থাকে মানে ওই যে মজুদ, হ্যাঁ, তাহলে প্রারম্ভিক আর সমাপনী দুইটা হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ স্যার করতে হবে। ওপেনিং রিসিভেবল আর ক্লোজিং রিসিভেবল, দুইটা দিয়ে 2 দিয়ে ভাগ যদি থাকে দুইটা। হুম, বুঝতে পারছো? সাফিয়া বলছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, যদি অ্যাভারেজ শব্দের অর্থ হলো গড়। যদি কোনো প্রশ্নে অ্যাকাউন্ট রিসিভেবল ওপেনিংও লেখা থাকে, আবার ব্যালেন্স শিটে যেটা আছে এটা তো ক্লোজিং আছেই, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল যেটা দেওয়া আছে ব্যালেন্স শিটে এটার নাম হলো ক্লোজিং, অর্থাৎ বছরের শেষ তারিখে 31শে ডিসেম্বর প্রতিষ্ঠানের 70,000 টাকা আমরা এখনো মানুষের কাছে পাবো দেনা দেয়। আবার অঙ্কে কোনো কোনো অঙ্কে অঙ্কের শুরুতে লেখা থাকে বা সমন্বয়ে লিখে দেয় যে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল লিখে লিখে দেয়, তখন ওপেনিং এরটা আর ক্লোজিং এরটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। অভিজ্ঞতা বলছে বেশিরভাগ অঙ্কে শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে, কাজে একটা যখন থাকবে তখন আর 2 দিয়ে ভাগ করতে হবে না। সেটাই তো বললাম নাকি, একটা থাকলে তখন আর 2 দিয়ে ভাগ করতে হবে না। তাহলে তখন কিভাবে করবে? ক্রেডিট সেলস আছে কিনা দেখতে হবে অঙ্কের মধ্যে। আমি এই অঙ্কটা জাস্ট ধরেই নিলাম, এই লাইনটা যদিও এখানে লেখা নেই, আমি আপাতত একটু লিখে দিচ্ছি, কারণ অঙ্কের আহ, এই রিকোয়ারমেন্টগুলো আমি আমার মতো করে ক্রিয়েট করে দিয়েছি। প্রশ্নটা 20 সালে পড়েছে কোন একটি ডিপার্টমেন্টে, দেখো দ্রুত কম্পোজ করেছি, বা সময়ের অভাবে সম্পূর্ণটা শেষ করতে পারিনি। So, আমাদের মেন পারপাস হলো অঙ্ক শেখা। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, আমি এই অঙ্কটা নিয়ে আমি চেষ্টা করেছিলাম যে 10 ধরনের প্রশ্ন অনুপাত থেকে হতে পারে, 10টা রিকোয়ারমেন্টই দিয়ে 10টা সূত্র তোমাদেরকে শেখানো। তো সেই 10টা রিকোয়ারমেন্টই ফিল আপ করে এমন অঙ্ক হতে হলে এটিকে এখানে নতুন কিছু লিখতে হবে। যেমন আমি এখানে লিখে দিলাম সারা বছরে আরো 8 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করেছি, এটাই ক্রেডিট সেলস, এটাকে ভাগ করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল 70,000 দিয়ে। জাস্ট অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, ক্রেডিট সেলস হলো 8 লাখ টাকা, আর এটাকে 70,000 অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাবে। 1 2 3 4, 1 2 3 4, 7 8 7। 11 পয়েন্ট
এগারো কথা পয়েন্ট ফোর এগারো তিন পয়েন্ট ফোর থ্রি ফোর থ্রি টাইমস। টাইমস। টাইমস শব্দটা কখন লিখতে হয়, ইস টু ওয়ান কখন লিখতে হয়, এটা আগে বলেছিলাম। যদি কোনো প্রশ্নে টার্ন ওভার লেখা থাকে, টার্ন ওভার মানে কতবার, তখন উত্তরে তোমরা টাইমস লিখবে, মানে বার লিখবে। এটা ব্যাখ্যা হলো, এই প্রতিষ্ঠান দেনাদারের কাছ থেকে 11.43 মানে প্রায় 12 বার বছরে টাকা কালেকশন করে। এই প্রতিষ্ঠানটা ভালো, কারণ ভালো সংজ্ঞায় বলা হয়েছে একটি প্রতিষ্ঠান কমপক্ষে যদি 5 বার এর বেশি টাকা কালেকশন করে দেনাদারের কাছ থেকে, তাহলে এই প্রতিষ্ঠানটা ভালো। আচ্ছা, এবার এই অঙ্কে আজকে যেটা বেশি বেশি শেখাতে চেয়েছিলাম সেটি নিয়েই মূলত কথা বলবো, কারণ অন্যগুলো তো আগে শিখিয়েছি গত ক্লাসে। আজকে নতুন আইটেম হলো ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এটা আমরা নতুন করে শিখবো, সবাই মনোযোগ দিয়ে। এবং এটি পরীক্ষায় আমরা যদি 7টা অনুপাত সাজেশন করে দিই, ইনশাল্লাহ সেখান থেকে 5টা কমন পড়ে যাবে, তার মধ্যে এটি একটি, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তো সবার আগে যেটি জানতে হবে তোমাদের, অনেক সময় প্রশ্নকর্তা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল বের করে দেখাতে বলে, ওয়ার্কিং ক্যাপিটাল। আবার অনেক সময় ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বের করে দেখাতে বলে। দুটো বিষয় বুঝি আমরা। যদি কোনো প্রশ্নকর্তা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল বের করে দেখাতে বলে, যার বাংলা অর্থ হলো কার্যকারী মূলধন, অর্থাৎ কাজ করার জন্য প্রতিষ্ঠানে কত টাকা পড়ে আছে, তাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। আই রিপিট, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ প্রতিষ্ঠানের চলতি সম্পদ এবং চলতি দায়ের মধ্যকার যে পার্থক্য, তাকেই ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। বলো সূত্রটা, ওয়ার্কিং ক্যাপিটালের সূত্রটা দেখে নাও। যদি প্রশ্নকর্তা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলে, তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দেবে। অর্থাৎ মনে করো একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদ আছে 5 লাখ টাকা, কিন্তু ওই প্রতিষ্ঠানে চলতি দায় আছে 3 লাখ টাকা। তাহলে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে 2 লাখ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল আছে। ওয়ার্কিং শব্দের অর্থ হলো ওয়ার্ক, মানে কাজ করার জন্য যে মূলধনটা প্রতিষ্ঠানে পড়ে আছে তার নাম হলো ওয়ার্কিং ক্যাপিটাল। তোমাদের মনে হতে পারে স্যার 5 লাখ টাকাই তো সম্পদ পড়ে আছে, কিন্তু সতর্ক থাকতে হবে, 3 লক্ষ টাকা দেনাদার প্রতিষ্ঠানের বাইরের ব্যক্তিদের কাছে দায়ী আছে। কাজে ওই দায় পরিশোধ করার জন্য টাকা ধরে রেখে কাজ করার মতো টাকা আছে 2 লাখ টাকা। এটার নাম হলো ওয়ার্কিং ক্যাপিটাল। সতর্ক থাকবে, পরীক্ষায় ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলছে নাকি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বের করতে বলছে। যদি প্রশ্নকর্তা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বের করতে বলে, তাহলে এটা সূত্র দেখো। এটা সূত্র হলো, কে বলতে পারবে তোমাদের মধ্যে? কার্যকারী মূলধন বাই চলতি দেয় স্যার। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। নো নো নো, স্যার ওয়ার্কিং ক্যাপিটাল বাই কারেন্ট লায়াবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। ভালো করে দেখো, শুধু ওয়ার্কিং ক্যাপিটাল হলো কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ। আর ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও মানে কার্যকারী মূলধন অনুপাত যদি বের করতে পারে, সূত্র মুখস্থ করবে বাসায় বসে বসে, ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। আবার ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করে নিতে হবে। একটু আগে বিয়োগ করে 5 লাখ থেকে 3 লাখ বিয়োগ করে ওয়ার্কিং ক্যাপিটাল পেয়েছিলাম 2 লাখ, আর কারেন্ট লায়াবিলিটিস ছিল প্রতিষ্ঠানের 3 লাখ। একটু আগে যে অঙ্কটা দিয়েছিলাম, যেখানে অ্যাসেট ছিল 5 লাখ আর কারেন্ট লায়াবিলিটি ছিল 3 লাখ, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কত হলো দেখো। 5 থেকে 3 লাখ বাদ দিয়ে এখানে পেয়েছিলাম 2 লাখ, আর কারেন্ট লায়াবিলিটি ছিল 3 লাখ। এটাকে এটাতে ভাগ করবে, উত্তরে কিন্তু ইস টু ওয়ান লিখতে হবে। উত্তর কি লিখতে হবে? ইস টু ওয়ান। এবার আসো, এই প্রশ্নকর্তা কি জানতে চেয়েছে, এই দুটো জাস্ট আমি অতিরিক্ত শিখিয়ে রাখলাম, একটু ধারণা দিয়ে রাখলাম। মূলত এই প্রশ্নকর্তা 4 নাম্বার যে রিকোয়ারমেন্ট, যেভাবে আমাদের পরীক্ষা এসেছে, সেটি হলো ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তোমরা যেটি করবে, ক্লাস যখন করবো শুধু মনোযোগ দিয়ে দেখবে, যেখানে বুঝতে পারবে না সেটা নিয়ে প্রশ্ন করবে। এরপর রেকর্ডিংটা দেখে সূত্রগুলো খাতায় লিখে নিবে, নিয়ে নিজের মতো করে, লেকচার শিটটা পিডিএফ করে দেওয়া হয়েছে, আগে নিজের মতো করে করবে, যেটা বেঁধে যাবে সেটি আবার রেকর্ডিং এর সাহায্য নেবে। স্যার তার মানে কি হচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যখন বের করব তখন আগে ওয়ার্কিং ক্যাপিটালটা বের করে নিব, এটা তারপরে ওয়াজ, হচ্ছে যে রেশিও। এটাই করতে হবে। কিন্তু এই অঙ্কে কি জানতে চেয়েছে দেখো তো, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তার বাংলা হলো, উপরে ইনভেন্টরি লিখতে বলেছে, নিচে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও লিখতে বলেছে, করে এটাকে ভাগ করে দেখাতে বলেছে। রেশিও ইজ এ কাইন্ড অফ ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ, ভাগ। সূত্র অঙ্কের মধ্যেই লেখা আছে, এই অঙ্কটার জন্য আলাদা কোনো সূত্র মুখস্থ করতে হয় না।
প্রশ্নকর্তা বলেছে ইনভেন্টরি লেখো উপরে, আমরা লিখলাম ইনভেন্টরি। টু মানে তুলনা করো, নিচে লেখো ওয়ার্কিং ক্যাপিটাল, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। এই হলো সূত্র। এমন না যে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, তা কিন্তু না। ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বের করতে বলছে, রেশিও মানে তুলনা করা, ইনভেন্টরির সাথে ওয়ার্কিং ক্যাপিটালের তুলনা করতে বলছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হয়েছে তাদের যে প্রতিষ্ঠানের কার্যকারী মূলধন আছে আর যে মজুত পণ্য সম্পদ আছে, সেই সম্পদের মধ্যে কত টাকা আছে যা ওয়ার্কিং ক্যাপিটাল। মনে রাখবে গোডাউনে যে মজুত পণ্য আছে, ইনভেন্টরি, সেটাও তো প্রতিষ্ঠানের ক্যাশ টাকার মতো সম্পদ। এছাড়াও লিকুইড অ্যাসেট আছে আর কত টাকা, মজুত পণ্য যেটা কেনা আছে সেটা তো ধরে রাখা আছে টাকা, এছাড়াও ক্যাশ টাকা আছে অ্যাভেলেবেল ব্যবসা করার মতো আর কত টাকা, তুলনা করতে হবে দুটোর মধ্যে। সো আসলে আমরা মূল অঙ্কে ফিরে যাচ্ছি, যেখানে ইনভেন্টরির কত টাকা আছে একটু দেখতে চাই। এখানে লেখা আছে ইনভেন্টরি আছে 2 লক্ষ টাকা। সো যখন একটা আইটেম থাকবে জাস্ট সরাসরি লিখতে পারবে, কোনো ওয়ার্কিং করে দেখাতে হবে না। ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তো তোমরা সম্ভব হলে সূত্র লিখেই দেখাতে পারো, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। আমি একটু সংক্ষেপে লিখলাম, তোমরা কিন্তু আবার সিএল লিখতে যেও না। কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ মাইনাস কারেন্ট লায়াবিলিটি চলতি দায়। তো কারেন্ট অ্যাসেট কিন্তু একবার আমরা বের করেছি, এই ক্যাশ স্যার টাকা, তিন ব্যাংক লাখ ক্যাশ। নব্বই হাজার হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল, সম্পদ, ইনভেন্টরি, যে বোল্ড করে দিয়েছি আমি, দেখো কালার ভিন্ন কালার। এই তিনটে সম্পদ যোগ করে প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট ছিল 3,90,000। আর কারেন্ট লায়াবিলিটিস রেড কালার দিয়ে দেখানো আছে কত টাকা, 1 লক্ষ। 1,50,000 উপরে 2 লক্ষ টাকা, নিচে কত টাকা হয়? 2,40,000 2,40,000। তাহলে 2 লক্ষকে 2,40,000 দিয়ে কিন্তু ভাগ করতে হবে আমাদেরকে। স্যার 0.833। 0.833:1। সকল অনুপাতের ক্ষেত্রে 1:1 লিখতে হয়। শুধুমাত্র টার্ন ওভার যদি লেখা থাকে, TURN, টার্ন ওভার, তখন উত্তরে টাইমস লিখতে হয়, টাইমস মানে কতবার। আর যখন পার্সেন্টেজ গ্রস প্রফিট রেশিও বের করতে বলে, নিট প্রফিট রেশিও, তখন উত্তরে পার্সেন্টেজ সাইন ব্যবহার করতে হয়। তাহলে আজকের ক্লাসের জন্য সব থেকে ইম্পর্টেন্ট টাইটেল হলো এই অনুপাতটা, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এর মধ্যে সূত্রই লেখা আছে, উপর ইনভেন্টরি, তার সাথে তুলনা করো ওয়ার্কিং ক্যাপিটাল নিচে। শুধু ওয়ার্কিং ক্যাপিটাল বিষয়টা কি এটা আমি শুরুতে বোঝানোর চেষ্টা করেছি, বাসায় একবার স্যার রেকর্ডিংটা এটার দেখবে। কমেন্ট কি লিখবো? আচ্ছা, ও বলছে এটার কমেন্টটা কি হবে, এর আদর্শ মানটা কত। কোনো বইয়ে কি লেখা আছে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও এর আদর্শ মান কত হবে? না স্যার। থাকে না। ব্যাখ্যা আসলে যদি না চাওয়া হয় তাহলে লেখার দরকার নেই। রেশিও স্ট্যান্ডার্ড ভ্যালু জানতে চাই, তাই তো? The ideal inventory to working capital ratio is 1:1, meaning that $1 of inventory generates $1 of working capital. ও আচ্ছা আচ্ছা, আসলে কথাটা হলো যে ইনভেন্টরির সাথে ওয়ার্কিং ক্যাপিটালের একটা সম্পর্ক আছে, সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল মানে হলো কার্যকারী মূলধন, যে মূলধনকে কাজে লাগাতে পারবে, এই মুহূর্তে ক্যাশটাকে কনভার্ট করতে পারবে। তো ওয়ার্কিং ক্যাপিটাল, প্রতিষ্ঠানের যেটা ইনভেন্টরি সে নিজেও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল। এটার সাথে এটা তুলনা করার উদ্দেশ্য হলো, খেয়াল করে দেখো, ওর ভাষাটার বাংলা অর্থ করে দিচ্ছি, দেখো, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, সুন্দর একটি লাইন তারা লিখেছে, দ্য আইডিয়াল ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ঠিক কুইক রেশিওর আদর্শ মান যেমন 1:1, এটারও আদর্শ মান হলো 1:1। এটার ব্যাখ্যাটা হলো, এটার অর্থ যে $1 অফ ইনভেন্টরি জেনারেটস $1 অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এটার অর্থ হলো প্রতিষ্ঠানে যে মজুত পণ্য আছে, 10 টাকার মজুত পণ্য যেন 10 টাকা নগদ টাকা কনভার্ট করে ফেলতে পারে। অর্থাৎ 1 টাকা যদি মজুত পণ্য থাকে তা 1 টাকায় যেন ক্যাশ টাকায় রূপান্তর হয়ে যায়। $1 অফ ইনভেন্টরি জেনারেটস $1 অফ ওয়ার্কিং ক্যাপিটাল। আর কোনো ব্যাখ্যা এখানে শোজ দ্য প্রোডাক্ট প্রপোর্শন অফ কোম্পানিজ ওয়ার্কিং ক্যাপিটাল, দ্য রেশিও ক্যাশ কালার ডিভাইডিং কোম্পানি। আচ্ছা, আরেকটা এখানে অন্যভাবে ব্যাখ্যা দিয়েছে, দ্য প্রপোর্শন অফ এ কোম্পানিজ ওয়ার্কিং ক্যাপিটাল দ্যাট ইজ টাইড আপ অফ ইনভেন্টরি। মানে কার্যকারী মূলধন হওয়ার জন্য কি পরিমাণ ওয়ার্কিং ইনভেন্টরির উপর নির্ভরশীল সেটি ক্যালকুলেশন করা যাবে। আমার মনে হয় কথাটা বুঝতে পারো, আমি আরেকবার বোঝাচ্ছি।
ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও এর এই ব্যাখ্যাটা ইনি যেটা দিয়েছে তার থেকে এখানে একটা ব্যাখ্যা লেখা আছে সুন্দর করে। It shows the proportion of a company's working capital that is tied up in inventory. একটা প্রতিষ্ঠানের ম্যানেজার মালিককে বলল ওয়ার্কিং ক্যাপিটাল আছে 5 কোটি টাকা। মালিক জানতে চায় এই 5 কোটি টাকার মধ্যে গোডাউনে রক্ষিত মজুত পণ্য কি পরিমাণ আছে। তাকে এই 5 লক্ষ টাকায় কি 5 কোটি টাকায় কি ওয়ার্কিং ইনভেন্টরির উপর নির্ভরশীল কিনা। ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। আমি আবার প্রশ্ন করছি, দেখো তুমি প্রতিষ্ঠানের ম্যানেজার, তোমার মালিক তোমাকে বললো এই মুহূর্তে ওয়ার্কিং ক্যাপিটাল আছে কত টাকা। তুমি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিয়ে বলে দিচ্ছ সাপোজ 5 লাখ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল আছে। মালিক এখন জানতে চায় এই 5 লাখ টাকার মধ্যে কি পরিমাণ টাকা আপনি ইনভেন্টরির উপরেই নির্ভরশীল, শুধু গোডাউনে মজুত পণ্যের উপরেই কি পরিমাণ নির্ভরশীল। তো বেশিরভাগ প্রতিষ্ঠানের স্মার্টনেস হলো যে ওয়ার্কিং ক্যাপিটাল যা আছে তা যেন সম্পূর্ণটা মজুত পণ্যের উপরে নির্ভরশীল হয়, ওইটা বেশি সুন্দর। বরং দেনাদারের কাছে টাকা পায় ওইটা সুন্দর না। এটা ইনভেন্টরি যদি সম্পূর্ণ 5 লাখ টাকা গোডাউনেই রাখা থাকে তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য বেশি সুন্দর। অর্থাৎ আমি ম্যানেজার, আমি মালিককে যে বললাম 5 লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল আছে, এই 5 লক্ষ টাকার 5 লক্ষ টাকায় যদি গোডাউনে মজুত পণ্য হিসেবে ধরে রাখতে পারি তাহলে বেশি স্মার্টনেস। এই কারণেই এটার সাথে এটা কম্পেয়ার করে এটার আদর্শ মান ধরা হয়েছে 1:1। তাহলে এই প্রতিষ্ঠানের কিন্তু ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও এটাকে গুড ভালো বলা যেতে পারে, কারণ এটা কিন্তু প্রায় 1:1 এই মানের কাছাকাছি। সামারি ব্যাখ্যা নিয়ে তো আর ব্যাখ্যা পড়তে যেয়ে তো আর অঙ্ক ভুল করলে চলবে না, কারণ ব্যাখ্যা তোমাদের পরীক্ষায় লেখার প্রয়োজন কম হতে পারে। ঠিক আছে, আমাদের ছাত্ররা এখনো অনেক পিছিয়ে আছে যারা আসলে ব্যাখ্যা লিখতে অতটা স্মার্টলি লিখতে পারে না। এই কারণেই তোমাদের পরীক্ষায় 5টা অনুপাত পড়বে, জাস্ট 5 দুগুণে 10 মার্কস। তোমরা কি